কি গান হচ্ছে? ও আমায় ভালোবাসা রে কান্দায় গেলি রে। দুঃখ হয়, সে গান কোথায় গেল, সেই ভালোবাসা কোথায় গেল, সে প্রেম কোথায় গেল? ফিরোজ আপাকে একদিন বললাম যে আপা, এই ধানমনের বাড়িতে আমি কি কবিকে একবার দেখতে পাবো? বলে চল তোকে নিয়ে যাই। উনি বসে আছেন, তার আগে একটি ছেলে গান করলো, কবি সাহেব ওই কাগজ ছিটত, উনি বসে থাকতে উঠে চলে গেলেন। তারপরে কিছুক্ষণ পর আবার ফিরোজাবাদ ধরে এনে বসালেন। তা আমি ওনাকে একটা গান শোনা, ফিরোজাবাদ বললো যে তুমি এক কাজ করো, একটি গান শোনাও। আমার শরীর, আমার মনে হয় আমি 2 দিন আমার শরীর কাঁপছিল গান গাইতে। একদিন হচ্ছে মোস্তফা জামান আব্বাসের বাবা আব্বাস উদ্দিন সাহেবের সাথে আমার প্রথম দেখা হয়েছে, তার জীবদ্দশায় ওনাকে আমি গান শুনিয়েছিলাম। উনি একটি কথা বলেছেন, আমি কাঁপতে কাঁপতে গান গেয়েছিলাম। উনি বলেছেন তুমি একদিন খুব বড় শিল্পী হবে। আমি জানি না ওনার দোয়া। তারপরে আমি কাজী নজরুলের সামনে যখন নয়ন ভরা জলগ তোমার আঁচল ভরা ফুল, এই গানটা আজও আমি গেয়েছি, আমার খুব প্রিয় গান। এবং তুমি সুন্দরতায় চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ, এই 2টি গান আমার। আমি কিন্তু নজরুল গীতি গাই না, কিন্তু আমি চুপি চুপি এটা আমার অন্তরে গাই। অর্থাৎ আমি যখন গানের রুমে ঢুকি তখন 4-5টা আমি কাজী নজরুল সাহেবের গান গাই, কারণ কাজী নজরুলের গান হচ্ছে বেসিক। কোন শিল্পী যদি গান শিখতে হয়, শেখার পরে মান্নান সাহেবের মতো ওস্তাদের কাছে যেতে হবে। কাজী নজরুলের গান না শিখলে সে শিল্পী খাতায় নাম লেখাতে পারবে না, এবং আমরাও তাকে অ্যালাউ করবো না। তো যখন আমি গানটা গাইলাম তখন উনি চুপ করে থাকলেন, উঠলেন না, বসে আছেন। তা আমি আপাকে জিজ্ঞেস, আপা কবি সাহেব তো চলে গেলেন না? বলে তোমার গান খুব ভালো লেগেছে। আল্লাহ পাক জানেন। আর একটি কথা আমি বলে শেষ করব, কাজী নজরুল কি ছিলেন? একটি জাতির, একটি দেশের। এই কথাটা আমি বলবো। কবির ভাই বসে আছেন, আমার শ্রদ্ধ, যে আমার খুব ভক্ত, সবাই ভক্ত, কিন্তু দাদা বলতো আমার বেশি ভক্ত, যে আশরাফ সাহেব। গল্পটা হচ্ছে, একদিন আমি বলেছিলাম এখানে যদি কোনো হিন্দু মা বোনেরা থাকেন মনে করবেন না, এটা একটা মরপতি কথা বলছি। একটি জাতির, কবিদের কোনো জাতমান নাই, শিল্পীদের কোনো জাতমান নাই। শিল্পী তো শিল্পী, শিল্পী আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড, সব ক্ষেত্রেই সে শিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুরও তাই, কাজী নজরুলও তাই, এটা প্রমাণ করে গেছে জাতিভেদ নাই। কিন্তু দলমত বা ধর্ম নির্বিশেষে একটা কথা আছে, আমি বলেছিলাম কাজী নজরুলের যদি জন্ম না হতো তাহলে একটি ধর্মের লোক বলতো তোমাদের কি আছে, কিছু নাই, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আছে। দেখুন আল্লাহ কোথায় থাকে। আমি বলেছিলাম, আমার লোক খারাপ হয়ে গেছে, আমি বলেছিলাম যে দেখো তোমরা যে গর্ব করছো শ্রীনাথ বাবু, আমাদেরও আছে, ওর নাম কাজী নজরুল। কারোর ওই লৌহ কপাট ভেঙে ফেল, কর্ণের পাট, রক্ত জমাট, শিকড় পুজোর পাশান ভেরি, ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদে। আমি বলেছিলাম যে তোমার কবি অর্থাৎ আমারও কবি দাদা ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি দাদা ঠাকুর বলি। দাদা ঠাকুর কাজী নজরুলকে ডেকে বলেছিল যে নজরুল, তুমি যে আগুনের তরবারে ছুটাচ্ছ দুর্গমগিরি কান্তারমর দুস্তর বরাবর, হে তুমি আস্তে আস্তে আসো, নাহলে তুমি তো কিয়ামত করে ফেলবে। আজ যদি এই বাংলাদেশের যে রাজনীতির যে অবস্থা, তাতে যে কাজী নজরুল বেঁচে থাকতেন তাহলে কিয়ামত করে দিতেন কলমে এই বাংলাদেশ, সত্যের জয় হতো। বন্ধুরা, আজ এই কাজী নজরুলের ঠিক জন্মদিনে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খোলার সৌভাগ্য আমাদের যে হয়েছিল, এটা কিন্তু আমি ভুলে গেছিলাম। আজ নজরুল একাডেমি যে সম্মান আমাদেরকে দিলেন, এ অতুলনীয়, এ আমার মনে থাকবে। আমার সঙ্গীত জীবনে এমন কোন পুরস্কার বাংলাদেশের আমি পাইনি যে আল্লাহ পাক আমাকে পাওয়াই দেয়নি। বাবা বঙ্গবন্ধুর স্বর্ণপদক থেকে শুরু করে একেবারে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত আমাকে দেওয়া হয়েছে। জিয়া রহমান সাহেব 21-এর পদক দিয়েছেন, সালাম সালাম হাজার সালাম। এসব মানুষ কিন্তু রাজনীতি ক্ষেত্রে একটা অবদান রেখে গেছে, কিন্তু তাদের নামে আমরা যে রাজনীতি করছি, এর রাজনীতি হচ্ছে মানুষ পড়ানোর রাজনীতি, টাকার রাজনীতি, বাড়ি গাড়ির রাজনীতি, এছাড়া আর কিছু নাই। কবির ভাই মাঝে মাঝে বলে থাকেন, তা আমি বলি যে আমাকে যদি মিডিয়া ডাকতো তাহলে আমি একটা চৌচিত্র করে ফেলতাম, এটা কিসের রাজনীতি?
যে দেশের তোমরা যাদের মানুষ বলো না, বিধিও যাদের কান্না শোনে না, তারা মানুষ কাঁদে তাদের প্রাণ, তাদের পাশে নাই, আছেন সব গুলশান, বনানী, ধানমন্ডি, এখন জায়গায় নাই। আমি সেদিন বলেছিলাম যে ডিআরটির চেয়ারম্যানকে এবং মন্ত্রীকে যে আপনি আমাকে 5 কাঠা জমিন দেবেন, 5 কাঠা জায়গার জন্য মোহাম্মদ আবদুল যুদ্ধ করে নাই। যদি দিতে হয় তাহলে গুলশান দেন আমাকে, আমি গুলশান থাকা লোক না। তো বলছে কি গুলশানে জায়গা নাই। কারা পেল বলুন? বলতে পারবেন না, আপনাদের গদিও থাকবে না। বলতে যখন পারবেন না, গদিও থাকবে না। কারণ ওই কাজী নজরুলের গান আবার আমরা পথে পথে ট্রাকের মধ্যে গাইব, তক্তা তস খালি। আমরা তার মুরিদ। দুর্গমগিরি কান্তারা মর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে যাত্রী নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ওদের কথা বাড়াবো না, অনেক জ্ঞানী গুণী আছে। আমার কথা হচ্ছে আমি খুব বাস্তববাদী লোক। সূর্য পূর্ব থেকে ওঠে এখনো, সেটাই জানি। আপনারা নানান কথা বলে থাকেন, এই হয়েছে, ওই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, আমরা এই করবো সে করবো। কেন? আপনার দলমত নির্বিশেষে একটি সুন্দর সোনার বাংলা গড়তে পারেন না? আজকে দেখেন একটা ঘটনা বলে, আমার এই প্রসঙ্গে কথাটা উঠছে, নারায়ণগঞ্জের ঘটনাটা বলি। নারায়ণগঞ্জে 7টা খুন হয়ে গেল, বর্তমান সরকারের লোক কিন্তু কোনো এমপি। আমি সেদিন নারায়ণগঞ্জে গান গাইতে গেছিলাম, গানটা গাওয়ার পরে ওরা বলছে এমন কণ্ঠ শুনি নাই। আমি যে শুনবেন, শোনা তো শুরু হলো, শেষ হয় নাই। আপনারা যখন এখানে আওয়ামী লীগের লোক যখন এমপি, আওয়ামী লীগের ভক্ত আছেন, আমাকে ডাকছেন গান গাইতে, সেখানে যদি বাবা বঙ্গবন্ধুর আদর্শে আপনারা যদি আওয়ামী লীগ করে থাকেন, তাহলে কেন আওয়ামী লীগের এই রাজত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজত্বে আপনাদের মানুষ কেন নারায়ণগঞ্জে খুন হবে? উত্তর দেন। দিতে পারে নাই। তাহলে কিসের রাজনীতি করেন? তাহলে মোহাম্মদ আবদুল জব্বারের গান এবং আমার বাংলাদেশের শিল্পীদের গান শোনাই ভালো, রাজনীতি ছেড়ে দেন। তাহলে ওই ভাগ আমাদের দেন। দেখেন আমরা, ও একটা কথা বলেছে দাদু ভাই, কিছুই পেলাম না। ও তাহলে আমাদের বউ পোলাপান না খেয়ে থাকবে, আর যারা রাজনীতি করবে তাদের বউ পোলাপান কোটি টাকার গাড়ি চড়বে, আর আমাদের নাকের মধ্যে চলে যাবে, আমরা দেখবো। বারে বাংলাদেশ, এবারে আমিই বলতেছি, ছাড় দেওয়া যাবে না, কাউকে আমরা ছাড় দিব না। যা পাবো তা দিতে হবে। সংবাদপত্র থেকে শুরু করে, সঙ্গীত থেকে শুরু করে, যত জ্ঞানী গুণী এই বাংলাদেশে আছে, যারা কিছু পায়নি, যারা এখনো দিতে পারে, তাদের মাননীয় সরকার তাদের দিতে হবে। কাজী নজরুলের মতো আমরা এত ত্যাগ করতে পারবো না। অতএব আমার কথা হচ্ছে, বাবা বাংলাদেশ দিয়ে গেছে, ভাগে যোগে খাবো। একতরফা খেয়ে যাচ্ছে আর দরজা বন্ধ, এখন দেখা হবে না, পরশুদিন এসে। আরে খিদা লেগেছে, এখন পরশুদিন আসবো কেমনে? আমার আর একটা কথা হচ্ছে, এই কাজী সাহেবের জন্মদিনে আমি মাননীয় সরকার প্রধানকে বলছি এবং মাননীয় তথ্যমন্ত্রীকে বলছি, দয়া করিয়া আপনি এই অত্যাচার আমাদের জন্য বন্ধ করেন। টেলিভিশন রেডিওতে গান গাইলে 350 টাকা দেয়, 3500 টাকা, আর মাসে খরচা আমার 2 লাখ টাকা। কেমনে গান গাবো বলেন? আমি তো জ্বলন্ত, আমার শিল্পীরা, আমি জ্বলন্ত আগুন, আমার ভেতরে সুরের আগুন আছে। সে আগুনকে জ্বালাতে হলে রসদ দিতে হবে। রসদ দিচ্ছেন কাদের? যারা কোনো করবেনই না, যারা এদেশের কোনো কাজেই আসবে না, তাদেরকে দিচ্ছেন। আর একবারও প্রধানমন্ত্রী মনে করলেন না, 5 বছর পার হয়ে 6 বছরে পড়লো, একবারও মনে করলেন না যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা ছিল, যারা মারা গেছে, আপনারা দায়ী থাকবেন তাদের কাছে, তাদের পরিবারের কাছে। মুর্শেদ আলী শাহ, এই সমস্ত শিল্পীদের পরিবার কোথায় আছে আমি জানি না বন্ধুরা। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদেরকে আপনারা খুশি করলেন নজরুল একাডেমির তরফ থেকে, আমি ধন্য। কিন্তু যারা মারা গেছে, মাননীয় সরকার তাদেরকে কোনোদিন আমাকে ডেকে জিজ্ঞাসা করছেন? এখন কি হয়েছে কবি ভাই, খেয়াল করেন, আপনাদের বলি, রাজনীতিবিদরা আমাদের পাহারা দেয়, আমাদের টিকিট দেবে বাবা বঙ্গবন্ধুর কাছে যাওয়ার জন্য রাজনীতিবিদরা। কেন? আপনারা রাজনীতি করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে ডাকেন, মোহাম্মদ আব্দুল জব্বার তুমি আসো, বলো দেখি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের ঘটনা কি। আমরা 1, 2, 3, 4 করে
আমরা বলে তাদের কাছে দায়ী থাকতে চাই না। যারা মারা গেছে তাদের পরিবার কেমন আছে, প্রত্যেক মাসে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদেরকে ভাতা দিতে হবে। যদি না দেন আমি আবার রাজপথে লড়াই করব, আমি আবার প্রেস ক্লাবে যাব, খুব শীঘ্রই যাচ্ছি, এবং রাজপথে নামবো। কারা কারা করলো লড়াই শেখ হাসিনা জানলো না, কারা কারা করলো লড়াই বেগম খালেদা জানলো না। যারা লড়াই করেছে তাদেরকে সম্মান দিতে চেষ্টা করেন, তাদেরকে অর্থ দেন এবং বলেন এই নিন, আপনারা আরো দেন। শোনেন, শুধু রাজনীতি দিয়ে বকবক করলে এ দেশ কোনোদিন সোনার বাংলা হবে না। কাজী নজরুলের পন্থা ধরতে হবে। সে কি বলে গেছে, এত সুন্দর সুন্দর কবিতা বলে গেছে, তা কি পড়লেন না আপনারা? সময় নিচ্ছি বন্ধুরা, আপনি আমাদের জন্য আপনারা দোয়া করবেন, শিল্পীদের জন্য। আমরা কে কি পেলো না পেলো সেটা মনে করুন না, আমরা আদায় করে নেবো ইনশাল্লাহ সামনে। আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন খেল কেমনে খেলায় আমি দেখেন। খুব শীঘ্রই আমি প্রেস কনফারেন্স করছি, প্রধানমন্ত্রী জাপান থেকে ফিরে আসুন, প্রেস কনফারেন্স করে বলবো যে এই করতে হবে, না হলে আপনাদের বিরুদ্ধে আমার জ্বলন্ত সংগ্রাম শুরু হবে। কাজী নজরুলের শপথকে বলছি, আমি আজ আবার নতুন করে শপথ দিচ্ছি কাজী নজরুল ইসলাম সাহেবের নামে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে সমস্ত গান আমরা গিয়েছিলাম, জাতিকে উদ্বুদ্ধ করেছিলাম, আবার সেই গান মাঠে ঘাটে পথে প্রান্তরে রাস্তায় আমি আবার শুরু করব অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। সবাইকে আমার লাখো সালাম, সংগ্রামী সালাম, ধন্যবাদ। মোহাম্মদ রেজাউল করিম, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে একটু দাঁড়াবেন ভাই, সবাইকে একটু আমরা চাই যে আপনাকে সবাই দেখুক, জানুক। করতালি এই সাহসী মানুষটির জন্য এই মঞ্চে আহ্বান জানাচ্ছি আমি আপনাকে। এই সাহসী মানুষটি, এরকম 10 জন মানুষ যারা স্বাধীন বাংলা বেতার চালুর সাথে জড়িত ছিল, একটি আমরা গৌরবময় ঘটনা এটি। আমরা অনেক এখানকার নতুন প্রজন্মের যারা আছে তারা অনেকেই আমরা জানি না যে কারা জড়িত ছিল এই স্বাধীন বাংলা বেতারের চালুর সাথে। এবারে আমি ঢাকা বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক এবং স্বাধীন বাংলা বেতারের প্রথম কণ্ঠস্বর, যিনি প্রথম কণ্ঠ দিয়েছিলেন, তিনি সেই সাহসী মানুষটি জনাব আশফাকুর রহমান খান, আমি তাকে তার বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা শুনি একজন সাহসী মানুষের কথা। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই জাতীয় কবি, আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে তাকে, তার আত্মার শান্তি কামনা করছি। আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট আমার সহযোদ্ধা এবং গুণীজন, আর শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা নজরুল একাডেমি যে মনে রেখেছে, মনে করে একটি দিন আজকে তার প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে তারা বেছে নিয়েছেন এবং আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তো হয়েছেই, তারও আগে থেকে যদি ধরি, বেতার কর্মীরা কিন্তু ঢাকা বেতার কেন্দ্র যেদিন শুরু হয়েছিল 1939 সালের 16ই ডিসেম্বর,
সেদিন সেটি ছিল অল ইন্ডিয়া রেডিও ঢাকা। কিন্তু সেটি ব্রিটিশ আমল, দ্বিতীয় মহাযুদ্ধের প্রেক্ষাপটে বেতার কেন্দ্রটি শুরু হয়েছিল। সেই অল ইন্ডিয়া রেডিও ঢাকা ইংরেজি যে ঘোষণা, সেটি দাপ্তরিক হলেও বেতারে আমাদের বাঙালি যিনি ঘোষক বা উপস্থাপক ত্রিলোচন বাবু, তার পদবিটি আমার লায়লা আপার যে স্মৃতি যেমন আছে তাতে আমি পাইনি, তিনি ঘোষণা করেছিলেন ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র। এই যে নিজের মাতৃভাষার প্রতি যে টান, তখনই আমরা সেই পরিচয় পাই। সেই প্রথম দিনে 52 সনের ভাষা আন্দোলনের সময়ও বেতার কর্মীরা, বেতার শিল্পীরা তারা কর্মবিরতি করেছিলেন, তারা ধর্মঘট করেছিলেন, এবং তাদের মধ্যে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রতিভাবান একজন অভিনেতা ছিলেন আব্দুল মতিন। আপনারা জানেন যে সিরাজউদ্দৌলা ছবিতে মোহাম্মদ বেগের যে অভিনয় করেছিলেন, চরিত্রটি অন্যরকম হলেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। তিনি বেতারে চাকরি করতেন। তিনি কর্মবিরতি যখন 3-4 দিন পরে শেষ হলো, তখন তিনি বাংলায় এই প্রথম, তখন কিন্তু ইংরেজি ভাষায় লেখা হতো সব কিছু, বাংলাতে তিনি লগ বই এবং অনুষ্ঠান সূচি লিখলেন, এবং অনুষ্ঠান পরিচিতি, অনুষ্ঠানের যে বিবরণী, সেগুলো বাংলা ভাষায় লিখলেন প্রতিবাদের ভাষা হিসেবে। আমি এই কথাগুলো বলছি যে শুধুমাত্র আজকে স্বাধীন বাংলা বেতারে আমরা যে পরিচিত হচ্ছি, বেতার কর্মীরা কিন্তু বিভিন্ন সময়ে তারা তাদের যে ভূমিকা, সেটি তারা গৌরবের সঙ্গে রেখেছেন। 1971 সালের মার্চের শুরুতেই বঙ্গবন্ধু যখন অসহযোগের ডাক দিলেন, রেডিও পাকিস্তান ঢাকা বা রেডিও পাকিস্তান, যেটি সবচেয়ে কর্তা ভাজা প্রতিষ্ঠান ছিল বাংলার এই পাকিস্তান সরকারের, কেন্দ্রীয় সরকারের, তারা সেই কর্তা ভাজা প্রতিষ্ঠানের বেতার কর্মীরা, বাঙালি বেতার কর্মীরা 4 মার্চ রেডিও পাকিস্তান শব্দটি উড়িয়ে দিল। তারা বলতে শুরু করলো ঢাকা বেতার কেন্দ্র। একই সঙ্গে চট্টগ্রাম বেতার কেন্দ্র, রাজশাহী বেতার কেন্দ্র, তারা সেই একই ঘোষণা দিল। অর্থাৎ পাকিস্তান সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কেন্দ্রীয় যে সরকারের, তারা প্রকাশ্যে পাকিস্তানের অস্তিত্বের অবসান ঘোষণা করলেন রেডিও পাকিস্তান শব্দটি বর্জন করে। সেটি চলেছিল 25 মার্চ পর্যন্ত। তার মাঝখানে 7 মার্চের ভাষণ শেষ মুহূর্তে যখন ইয়াহিয়া সরকার বন্ধ করে দিল, সেই রাত্রে ঢাকা বেতার সর্বপ্রথম সম্পূর্ণ বন্ধ ছিল। সমস্ত বিশ্বময় সবাই অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে হয়ে অপেক্ষা করছিলেন ঢাকায় কি হলো। একটাই কথা ছিল, বঙ্গবন্ধুর ভাষণ যদি প্রচার করা না হয় তাহলে বেতার চলবে না। বঙ্গবন্ধু তার বক্তৃতায় বলেছিলেন যে আমাদের কথা যদি প্রচার না করে কোনো বাঙালি কর্মচারী বেতারে যাবে না। আমরা অক্ষরে অক্ষরে সেটি মেনেছিলাম। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে শুধুমাত্র শব্দ সৈনিক হিসেবে গৌরব শুধু আমরা করব না, আমি সকল বেতার কর্মীদের প্রতি, এমনি আমাদের মতো আরো বহু মানুষ আছেন, তারা তাদের ভূমিকা তারা রেখেছেন। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে যে কথাটি বলেছেন, তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবা, আমরা আমাদের হাতে মাইক্রোফোন ছিল, আমরা আমাদের সেই দায়িত্ব পালন করেছি। আজকে এইমাত্র যে আমাদের সহযোদ্ধা রেজাউল করিম চৌধুরী উনি এসছেন, তাকে যে পরিচয় করিয়ে দেওয়া হলো,
তাদেরই 10 জন, তারা সেই স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র এটি শুরু করেছিলেন 26শে মার্চ 71-এ। তারা 1 কিলোওয়াটের যে ট্রান্সমিটার সেটি তুলে নিয়ে গিয়েছিলেন সেই 4 দিন পরে যে পাকিস্তান বাহিনী, বিমান বাহিনী যে গোলাবর্ষণ করেছিলেন তারপরেও। অতএব ইতিহাস কিন্তু একটা ধারায় চলছে, হঠাৎ করে কোনো ইতিহাস হয়নি। 25শে মে তারিখে আমরা একত্রিতভাবে এবং বাংলাদেশ সরকার গঠিত হবার পরে যুদ্ধকালীন যে সরকার, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং তার মন্ত্রিসভা, বিশেষ করে আমাদের এমএনএ ইনচার্জ মান্নান ভাই, আব্দুল মান্নান টাঙ্গাইলের যে এমএনএ, সবারই ভূমিকা রয়েছে এতে। আর আমরা তৎকালীন যে বেতার কেন্দ্রগুলো ছিল, সব বেতার কেন্দ্র থেকে সকল শিল্পী, কর্মী, তারা তো ছিলামই। বাংলাদেশের যত জ্ঞানী, গুণী, লেখক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পীরা বিশেষ করে সবাই একত্রিত হয়েই আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালিয়েছিলাম। সেই জন্যই সম্ভবত পূর্ণাঙ্গ একটি বেতার কেন্দ্র স্বাধীন বাংলা বেতার 25শে মে তারিখে শুরু হয়েছিল। তাতে আমরা এই চট্টগ্রামের আমাদের সহযোদ্ধারা, তারপর রাজশাহী থেকে অন্য সবগুলো কেন্দ্র থেকে একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র চালু করেছিলাম যুদ্ধকালীন, যার অত্যন্ত প্রয়োজন ছিল। এবং এটি আমরা নিজেরা একটি সেক্টর হিসেবে ভাবতাম, একটা ফ্রন্ট হিসেবেই আমরা নিজেদেরকে চিন্তা করতাম একটা মনস্তাত্ত্বিক যুদ্ধের জন্য, যেখানে যার মারফতে অবরুদ্ধ দেশবাসীর মনোবল চাঙ্গা রাখা, মুক্তিযোদ্ধাদের সার্বক্ষণিকভাবে উৎসাহিত করা, বিদেশে বহির্বিশ্বে আমাদের যুদ্ধের কারণ, যৌক্তিকতা বলা এবং তাদের সাহায্য সহায়তা কামনা করা এবং শত্রুর মনোবল ভেঙে দেওয়া। এর জন্য আমাদের কি ছিল, শুধু বাংলা ভাষায় নয়, আমরা ইংরেজি ভাষায় তো বহির্বিশ্বের জন্য প্রচার করতাম, উর্দু ভাষায় আমরা বাঙালিরাই, আমাদের মধ্যে জাহিদ সিদ্দিকী ছিলেন, তিনি ময়মনসিংহের লোক, কিন্তু এত চোস্ত উর্দু বলতে পারতেন এবং লিখতে পারতেন। তার লেখনের মধ্যেই যারা সাধারণ সৈনিক, ইয়াহিয়া বাহিনীর, তাদেরকেই বোঝানো হতো যে তোমরা যে এসছো, তোমরা আর ফিরে যেতে পারবে না, তোমাদের পাঞ্জাবি প্রভুরা হয়তো পালাবেন, কিন্তু তোমরা এই মাটি ছেড়ে এই মাটিতেই তোমাদেরকে সোজা নিতে হবে। সত্যিকারে তাই ঘটেছিল। তাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে ভূমিকা, তাকে আজকে নজরুল একাডেমি যেভাবে সম্মানিত করলো, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এটি সরকারের দায়িত্ব, কেননা প্রথম সরকারিভাবে এই বেতার কেন্দ্রটি 25শে মে তারিখ থেকে চালু হয়েছিল এবং সরকার এই দিকটি দেখবেন বলেই আমি আশা করি। আর তারও আগের যে ইতিহাস আছে তাকেও যেন আমরা সত্যিকারীভাবে ইতিহাসের যথাযথ গৌরবময় স্থান করে দিই। আপনাদের সবাইকে ধন্যবাদ। জনাব আশফাকুর রহমান খান, আপনাকে অনেক ধন্যবাদ। 43 বছর আগে সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ উত্তাল স্বাধীনতা আন্দোলনের দিনগুলোতে তিনি আমাদের ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবারে আমরা শুনব নিউজ পত্রিকার সম্পাদক এবং এই সময়ের একজন সাহসী মানুষের কথা, নুরুল কবির। তাকে আমি আহ্বান জানাচ্ছি, জনাব নুরুল কবিরকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। আজকে নজরুল একাডেমি আমাকে এখানে নিমন্ত্রণ জানিয়েছেন বলে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এখানে যারা বসে আছেন তাদের
প্রত্যেকের বক্তৃতা থেকে আমাদের প্রত্যেকের অনেক কিছু শিখবার আছে, জানবার আছে, এবং এইরকম একটা কম্পোজিশন তৈরি করা আজকে অনেক প্রতিষ্ঠানের পক্ষেই সম্ভব নয়। তারা করেছেন, তাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই। দুটো বিষয়কে তারা একত্রিত করেছেন বলে মনে হয় আপাতত। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটা সেক্টর হিসেবে, ভদ্রলোক ঠিকই বলেছেন, সেক্টর হিসেবে কাজ করেছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং কাজী নজরুল ইসলামের জন্মদিন। আপাত দৃষ্টিতে দুটোকে ভিন্ন দুটি বিষয় মনে হলেও আসলে আমি নিজে যে আমার ইতিহাস বোধ আমাকে যেটুকু শিখিয়েছে হচ্ছে যে একই বস্তুর একটা কালমিনেশন একসাথে মিলেছিল। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, আর সেই ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ঘটনা সেই যুদ্ধে বিজয়। আর নজরুল যুদ্ধ করেছেন সারা জীবন, যেই কারণে তিনি ব্যক্তিগতভাবে তার কলম দিয়ে, মেধা এবং মনন দিয়ে যেই বিষয়ের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, বাংলাদেশের কালেকটিভ কনসিয়াসনেসের মধ্যে, মানুষের জনগণের মধ্যে সেই আকাঙ্ক্ষাগুলো স্বাধীনতাকে কেন্দ্র করে দাঁড়া বেঁধেছিল এবং স্বাধীনতা যুদ্ধের ভেতর দিয়ে সেই বিষয়গুলো অর্জন করতে চেয়েছিল বলে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। নজরুল ইসলাম উপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন স্বাধীনতার জন্য। নজরুল ইসলাম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করেছেন একটা মানবিক সম্প্রদায় তৈরি করবার জন্য। নজরুল ইসলাম লোভী বিত্তবানদের বিরুদ্ধে লড়াই করেছেন সমস্ত মানুষের মধ্যে একটা সাম্য প্রতিষ্ঠা করবার জন্য। নজরুল ইসলাম সেই জীবনের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে মুক্ত জীবন কেবলমাত্র যাতে করে একটা অবিকশিত বস্তু জীবনই না হয়ে দাঁড়ায়, তার জীবনের মধ্যে যে শিল্প, সাহিত্য ইত্যাদি সুকুমার বৃত্তিগুলির বিকাশ ঘটে, তার জন্য তিনি সাহিত্য সৃষ্টি লিখেছেন, সঙ্গীত সৃষ্টি করেছেন, নিজে বাঁচিয়েছেন এবং অন্যদেরকে অনুপ্রাণিত করেছেন। রাজনীতি, একটা কথা আছে, এক অর্থনীতির ঘনীভূত রূপ, আর যুদ্ধ রাজনীতিরই একটা সম্প্রসারিত সংস্করণ। সেই যুদ্ধ কোনোদিন কেবলমাত্র বিশুদ্ধ জনযুদ্ধ যদি হয় একটা প্রশিক্ষিত কায়েমি স্বার্থবাদী নিপীড়নমূলক রাষ্ট্রের সশস্ত্র সেনাবাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র জনতার মুক্তির সংগ্রাম, সেই যুদ্ধ কেবলমাত্র অস্ত্র দিয়ে জয়লাভ করা কোনো দিন সম্ভব নয়। বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে সশস্ত্র যুদ্ধের পাশাপাশি সেই যুদ্ধের শত্রুকে কেবলমাত্র তার মনোবল ভাঙবার জন্য নয়, যে ন্যায়ের যুদ্ধ কোন একটা জনগোষ্ঠী করে, তার ন্যায্যতা সারা পৃথিবীর মানুষের কাছে প্রতিষ্ঠা করবার জন্য তার প্রচার প্রপাগান্ডা অত্যন্ত জরুরি একটা অস্ত্র হিসেবে আবির্ভূত হয়। বাংলাদেশের সেই সশস্ত্র যুদ্ধে স্বাধীন বাংলার বেতার কেন্দ্র, যেটা আমি মনে করি এটা আমাদের উদ্যোক্তারা বলেছেন 25শে মে তার প্রতিষ্ঠা বার্ষিকী, এর কথা সত্য যে সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত আনুষ্ঠানিক জন্ম লাভ করেছিল সেটি, কিন্তু